একটা হলো অনারিং দি দেশপ্রেমিক সোলজার্স, তাদের একটা অনুষ্ঠান ছিল যেখানে তারা সশস্ত্র বাহিনীর সব সদস্যদেরকে তারা অনার করেছে, যে তাদের কন্ট্রিবিউশন 24-এর সময়, তাদের কন্ট্রিবিউশন, দেশের স্বাধীনতা যুদ্ধে তাদের কন্ট্রিবিউশন, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান, এগুলি সবই কথা বলেছে। এবং তারা খুব স্পষ্ট ভাষায় বলেছে যে যে যাই বলুক, আমরা আমাদের কানে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গলা শুনেছি দেশের স্বাধীনতা ঘোষণা করতে, কারণ তার এই গলার আওয়াজ বা তার যে এটার যারা চাক্ষুষ সাক্ষী এখনো তার আমরা যারা বেঁচে আছি, আমাদের চোখকে তো কেউ ফাঁকে, আমাদের কানকে তো কেউ অবিশ্বাস করাতে পারবে না, অন্য যত ন্যারেটিভই দিক না কেন। এটা হলো একটা। 2 নম্বর হচ্ছে তাদের কথা বলেছে তারা যে 24-এর সময় এই গণ আন্দোলনে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা একটা খুবই উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে, এবং তারা অ্যাকচুয়ালি লাস্ট মোমেন্টে যে গভর্নমেন্টকে ফোর্স করা এবং সেনাবাহিনী বা অন্যান্যদেরকে যে এনকারেজ করা যে তারা যেন দেশের মানুষের বিরুদ্ধে যেন তাদের অস্ত্র না তোলে, এটা এই ব্যাপারটা বেশি। আর সেকেন্ড হচ্ছে যে তাদের একটা পলিসি সামিট ছিল। এই পলিসি সামিটটা ছিল তাদের একটা ওভারঅল মানে ভিশন, যে তারা কিভাবে সেখানে তারা শাসন ব্যবস্থাটা উল্লেখ করেছে, সেখানে অর্থনৈতিক ব্যবস্থা উল্লেখ করেছে, সেখানে স্বাস্থ্য ব্যবস্থা উল্লেখ করেছে, সেখানে শিক্ষা ব্যবস্থা উল্লেখ করেছে। সুতরাং এবং তারপরে তারা তরুণ প্রজন্মকে নিয়ে কি করবে সেখানে বলেছে। ওইখানে 2টা জিনিস বলেছেন। একটা হলো এই একটা প্রশ্ন আমি তুলেছিলাম, কারণ ওই অনুষ্ঠানে আমি একজন শ্রোতা হিসাবে আমি ইনভাইটেড ছিলাম। তো ওখানে আমি একটা প্রশ্ন করেছিলাম যে দেশের আমরা ইলেকশন কমিশনের হিসাব অনুযায়ী 12 কোটির উপরে ভোটার, 21 বছর থেকে 35 বছর পর্যন্ত বয়সের ভোটারের সংখ্যা হলো প্রায় 6,50,00,000। তাই যদি হয়ে থাকে এবং আমাদের যদি পপুলেশন রেশিওটা 49-51 হয়ে থাকে, তারপরেও আমি বলবো 3 কোটি মেয়েরা এবার নতুন ভোটার। এবং এই 3 কোটি মেয়েদের বয়স কত? বিটুইন 21 to 35। তার মানে তারা বাংলাদেশের কনটেক্সটে তারা খুবই কন্টেম্পোরারি, তাদের টেস্ট, তাদের ড্রেস, তাদের রুচি, তাদের যে তারা যেসব লাইফস্টাইল পছন্দ করে, এই ব্যাপারে আমি তাদেরকে স্পেসিফিক্যালি জিজ্ঞেস করেছিলাম। ওইটা ছিল মেয়েদের সেশন ছিল, আমি যে সেশন 2টা সেশনে আমি ছিলাম। তো আমি তাদেরকে বলেছিলাম যে আপনারা এই যে আপনাদের যে পর্দার যে বাউন্ডারিটা, এটা আপনারা কত দূর পুশ করবেন, অর্থাৎ এটা নিয়ে আপনাদের কোন রকম দলীয় এবং আপনারা সরকারে গেলে এরকম কোন সরকারি বিধিবিধানের কোন সুযোগ আছে কিনা, বা করলে কতটুকু যাবেন আপনি। সেই ক্ষেত্রে 2জন ছিলেন, একজন হলো মার্দিয়া মমতাজ, উনি ছিলেন হলো একজন তাদের নেতৃস্থানীয় ব্যক্তি, আরেকজন ছিলেন ডক্টর আয়শা সিদ্দিকা সম্ভবত, উনি হলেন একজন পলিটিক্যাল সায়েন্সের প্রফেসর, উনি মোস্ট প্রবাবলি ভাইস প্রেসিডেন্ট আর কি, মানে জামাতের। তো ওনারা দুজনই বলেছেন যে আমরা স্বাধীনতায়, নারীর ইচ্ছার স্বাধীনতায় বিশ্বাসী, এবং এই ব্যাপারে তাদের পেশা এবং পোশাকে বাংলাদেশ জামাতি ইসলাম কোন রকম রেস্ট্রিকশন বা কোন রকম নীতি বা কোন রকম আদেশ জারি করার পক্ষপাতী না, এবং করা হবে না। সুতরাং আমাদের মেয়েরা 5 ঘন্টার কথা কি, মানে 5 ঘন্টা কি ওনারা 5 ঘন্টার কথাটা অনেক আগে প্রথম দিকে বলেছিলেন, কিন্তু এখন ওনারা ওই পয়েন্টটাও আসছিল। সেখানে তারা বলছে যে আমরা কয়েকটা জিনিস এনশিওর করতে চাই। একটা হলো তাদের পেশা যখন তারা চুজ করবে, সে পেশায় যেন তারা নিরাপদ থাকেন, এবং তাদের অধিকার যেন তারা মানে তাদের যে অধিকার, যতটুকু কাজ করবেন ততটুকু ন্যায্য মর্যাদা, ন্যায্য যেমন মূল্য, শ্রমমূল্য, এটা যেন তারা পান, এটা আমরা নিশ্চিত করবো। এবং এটা এই যে পুরুষ শ্রমিক এবং মেয়ে শ্রমিকের মধ্যে, এবং সেখানে তারা স্পেসিফিক্যালি একটা বয়ান রয়েছে কৃষিতে একটা বিরাট অংশ মেয়েরা অংশগ্রহণ করে, এবং সেখানে সাধারণত মালিকরা মেয়েদেরকে কম পারিশ্রমিক দেয়। এই ক্ষেত্রে জামাতের স্পষ্ট পদক্ষেপ হবে, এটা আমরা যতটুকু যেতে হয় আমরা গিয়ে এটাকে আমরা নিশ্চিত করবো যে এটা সমান শ্রমমূল্য যেন সে পায়। এটা হলো তাদের স্ট্যান্ড পয়েন্ট এই ব্যাপারে। সেকেন্ড হচ্ছে তারা বলছেন যে সে যে ক্ষেত্রেই সে কাজ করুক না কেন, যখনই সে ফিরুক বাসায়, এইটা যেন সে নিরাপদে আসতে পারে, সে ব্যাপারে আমাদের একটা সামাজিক পদক্ষেপ থাকবে। এখন সেটা কি হবে সেটা আমরা ঠিক জানি না। এটা তো মনে করেন এটা একটা ডাইরেকশন বা প্রিন্সিপাল। এই প্রিন্সিপালের অধীনে আপনি কিভাবে এটাকে
বাস্তবে পরিণত করবেন সেটা হয়তো আমরা পরে দেখব, কারণ এটা ম্যানিফেস্টো ছিল না তাদের। এটা ছিল তারা চাচ্ছিল যে এইটা তাদের পলিসি, এবং যারা দর্শক শ্রোতা আছে তাদের যদি কোনো অবস্থান থাকে বা তাদের যদি কোনো পয়েন্ট থাকে সেটা যেন তারা জানান। এই হলো তাদের ব্যাপার। সেকেন্ড হচ্ছে ওখানে কিন্তু অনেক বিদেশি উপস্থিত ছিলেন, যেমন ইউরোপিয়ান ইউনিয়নের যারা ইলেকশন মনিটরিং যে গ্রুপটা আসছে তারা ছিল, আমেরিকান ইলেকশন মনিটরিং ছিল, তারপর ইউএন এর ইলেকশন মনিটররা ছিল, বিভিন্ন দেশের ডিপ্লোম্যাটরা ছিল, বিশ্বের যে সমস্ত সংস্থা আছে তাদের প্রতিনিধিরা ছিল। তো ইট ওয়াজ লাইক, মানে মানুষ ছিল প্রায় অলমোস্ট 1000-এর মতো, তার অ্যাটলিস্ট 100-100-র উপরে হবে বিদেশিরা ছিলেন। এরপরে সাংবাদিকরা ছিল, প্রফেসর ছিল, আমলা ছিল, বিভিন্ন পেশার মানুষ ওখানে। কিন্তু ওই মেইন বলরুমে কিন্তু তাদের কর্মী বা তাদের সদস্যরা কিন্তু খুব কম ছিল। নর্মালি জামাতের যে কোনো প্রোগ্রামে আমি এর আগেও দেখেছি, তাদের যে যারা নাকি অ্যাক্টিভ সদস্য তারা কিন্তু চেয়ার দখল করে না, তারা সাধারণত হলের বাইরে থাকে অথবা হলের পাশেই দাঁড়িয়ে থাকে, এবং গেস্টদের জন্য কিন্তু তারা তাদের সিট কিন্তু খালি রাখে। এটা কিন্তু আমি একটা নর্মাল জিনিস দেখেছি, যে অন্য অন্য দলের প্রোগ্রামে যেরকম একটা হুড়াহুড়ি পাড়াপাড়ি কে আগে সামনে গিয়ে বসবে, সেটা কিন্তু আমি প্রফেসর দিলারা চৌধুরীকে দেখছি, আমি ওখানে ব্যারিস্টার ফুয়াদকে দেখেছি, মাহফুজ আনামকে দেখেছি, তারপরে হচ্ছে আপনার আখতারুজ্জামান সাহেবকে দেখেছি, সবাই ছিল ওখানে। তো যে ব্যাপারটা আমি এখানে বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এটা একটা। সেকেন্ড হচ্ছে যে শরিয়ার ব্যাপারে তাদের বক্তব্য খুব স্পষ্ট। জামাত ইসলামী বাংলাদেশের সংবিধানে বিশ্বাস করে এবং সংবিধান মতো তারা চলবে, এবং তাদের কথা হচ্ছে যে জামাতের যে সংবিধান আছে সেই সংবিধানের অনেকাংশেই বাংলাদেশের সংবিধানে সেটা প্রতিফলিত, এবং এখানে তারা কোনো কনফ্লিক্ট দেখে না। যদি কোথাও কোনো কনফ্লিক্ট থাকে সেটা সমস্ত দলের সাথে কথা বলে, যদি তারা ক্ষমতায় কখনো আসে, তা যদি সেটা রাজনৈতিক দলগুলির কাছে কোনো গ্রহণযোগ্য হয় তাহলেই সেটা তারা উপস্থাপন করবে, আদারওয়াইজ দে উইল নট গো। আর তাদের কথা হচ্ছে যে আমাদের যে পুরনো যে স্ট্যান্ড পয়েন্ট, যে সৎ মানুষের শাসন এবং আল্লাহর আইন যায়, এই কথাটা বলে যে এটা যে আমরা এক সময় ছিল এটা, কিন্তু যদি আমার সমাজ এবং আমার যদি পরিবেশ, আমি যদি এই বক্তব্য নিতে আমার রাজি না হয়, আমি তো সেখানে এটা চাপাই দিতে পারবো না, আর ইসলাম এটা কাউকে চাপাইও দেয় না। এইটাই তাদের বক্তব্য। আর আমি এখানে একটা কথা বলতে চাচ্ছি, এই যে ইলেকশন যে আপনার ম্যাচুরিটি, আমি গতকালকে এয়ার ভাইস মার্শাল আলতাফ স্যারের আমি একটা ইন্টারভিউ দেখেছি। তাকে সাংবাদিকরা জিজ্ঞেস করছে আপনার প্রতিদ্বন্দ্বিত জামাত ইসলামের উমুক উনি যেখান থেকে অংশগ্রহণ করছেন, তো বলল যে দেখেন ওই জামাত ইসলামের যে আমির ওখানে, মানে স্থানীয় আমির, যে বলে উনি তো আমার এক সময় আমার দীর্ঘদিনের সহযোদ্ধা, আমরা একসাথে রাজনীতি করেছি, একই জোটে করেছি, আমার সাথে ওনার সম্পর্ক অত্যন্ত ভালো, এবং উনি আমি বলে আমার খুবই শ্রদ্ধার মানুষ উনি, এবং উনিও আমাকে খুব রেসপেক্ট করেন। তো আজকেও দেখা হয়েছিল, আমরা নামাজ পড়েছি একসাথে একই মসজিদে, উনি ইমামতি করছেন, আমি নামাজ পড়ছি উনার পিছে। তো আমি তো এখানে ভুলের কিছু দেখি না, এবং উনি আমার জন্য দোয়া করছেন, আমিও ওনার জন্য দোয়া করেছি, এবং আমাদের মধ্যে রাজনীতি নিয়ে বলে উনি এখন আমার রাজনৈতিক প্রতিপক্ষ, উনি তো আমার শত্রু না, উনি আমার সহকর্মী ছিলেন, আমাদের সহযোদ্ধা ছিলেন, একসাথে আমরা বহু কষ্ট করেছি। বলে আমার পাশের রুমে উনি জেলখানায় পাশের রুমে ছিল, আমি তার সাথে কিভাবে ঝগড়াঝাটি করব? আর এটা তো শোভা পায় না আমাদের পর্যায়ে এসে। তো কথাটা কিন্তু মানে আমি দেখলাম যে আসলে উনারা রাজনীতিতে কিন্তু অনেক ম্যাচিউরড হয়ে গেছেন, এবং এইটাই কিন্তু অ্যাকচুয়ালি দি রিফ্লেকশন অফ এ এক্সপিরিয়েন্স পলিটিশিয়ান। এবং তারা কিন্তু জানে যে ইলেকশন জেতার জন্য তাদের ওই চটকদারি কথার প্রয়োজন নাই, তাদের ব্যক্তিত্বই তাদেরকে জিতিয়ে আনবে। এইটাই হলো এই কথাটাই আমি বলতে চাচ্ছিলাম। হ্যাঁ, মানুষ কি পছন্দ করে সেটাই এখন, মানে মানুষের মধ্যেও তো পরিবর্তন এসেছে, আগের মতো তার মানুষের ব্যাপারে ওরকম না যে গিয়ে বললো আর হয়ে গেল। মানুষ তো অনেক চিন্তা ভাবনা করার সুযোগ এসেছে, যেহেতু তবে একটা জিনিস বলি আপা, সেটা হচ্ছে যে যদি এই 24-এর আন্দোলনকে যদি আপনার কেউ আপনার অপমান করে ইলেকশনে জিততে চায়, তার জন্য এটা খুব ডিফিকাল্ট হবে। অনেক ধন্যবাদ, খুবই ডিফিকাল্ট হবে।
তো আপনার কি এরকম কোনো দলের প্রতি মনে হচ্ছে যে এরকম কোনো দল করতে যাচ্ছে? না, এর বিভিন্ন পর্যায়ে তো বিভিন্ন ইলেকশন এরিয়াতে তারা তো বিভিন্ন কথাবার্তা বলে, তো এগুলি কিন্তু আসলে দলের ভোটারদের উপরে কিন্তু অনেক প্রভাব ফেলে এগুলি, হুম হুম হুম। অনেক প্রভাব ফেলে। কারণ আমি কালকে আমি বাজারে দেখছি, বাজারে কিন্তু আমি দেখলাম যে কেউ কথা বলে না যে কাকে ভোট দিবে। হ্যাঁ আমি প্রায় 2-3 ঘন্টা ছিলাম আমি ঢাকার 17-তে, কিন্তু আমি কাউকে বলতে শুনি নাই যে আমি অমুককে ভোট দিব। তাদের শুধু একটাই কথা, যে আমরা যে উদ্দেশ্যে এই পরিবর্তনটা হয়েছিল সেই উদ্দেশ্য কিন্তু ইউনূস সাহেবকে কেউ সাহায্য করলো না। এই কথাটা কিন্তু মানুষ মনে রাখছে। ইউনূস হুম। সাহেবকে কেউ সাহায্য করলো না। উনি অনেক কিছু ঠিক করতে চাইছিল, কিন্তু তাকে কেউ সাহায্য করলো না। ইউনূস সাহেবকে আর কিভাবে সাহায্য করবে? ওনাকে তো এটা তো তাহলে আমরা সবাই জানি কিভাবে সাহায্য ওনাকে তো করা অনেক উচিত সময় ছিল। দেওয়া হয়েছে, সেই সময়ে বা উনি কিভাবে না, ব্যবহার উনি তো অ্যাকচুয়ালি শোনেন, অ্যাকচুয়ালি হয়েছে কি, উনি এমন একটা মানুষ, উনি কিন্তু অ্যাকচুয়ালি ওই আমাদের মতো, উনি কোনোদিন 18 আমলাও মাস ছিল পরে না। নির্বাচন হচ্ছে, 18 মাস কি এনাফ না? 18 মাস পরে উনি তো যে সমস্ত মানুষকে নিয়েছে, তারা তো তাদের স্ব-উদ্যোগে তাদের কাজ করা উচিত ছিল। এখন যদি সেটাই, ধরেন উনি যে সমস্ত ওনার উপদেষ্টা লোকজনের যে জন্যই করার কিন্তু, কথা, উনি যে মাইকটা খেয়েছে ওনার লোকজনের জন্য মাইকটা খেয়েছে, মানে এটা না না, আমার ওনার লোকজনদের ব্যাপারটা হলো কি, একটা হলো কি, দেখেন আমি বলি, এই লোকগুলি কিন্তু সবাই কিন্তু নিজ নিজ ক্ষেত্রে খুব প্রতিষ্ঠা। প্রতিভাবান, কিন্তু তারা যদি নিজেদের কাজটা ঠিক মতো না করে, এটার জন্য তো মানে উনি তো আর মানে স্কুলের হেডমাস্টার না যে সবাইকে এসে এটার উনি জন্য তো মানে কোনো শাসন দলকে করবেন, দায়ী উনি করা বা পেতাবেন। ইয়ে করা, সেটাও তো ঠিক না। এটার জন্য তো এটা এটা তো এখন যখন এনারা যখন এই যে বা উপদেষ্টারা, ডক্টর তারা ইউনূসের যখন উদ্দেশ্য বা কি আমাদের ছিল স্বাভাবিক, সেটাও তো আমরা জানি না। না না, আমি বলি আপনাকে, ওনার তাদের উদ্দেশ্য নিয়ে তো অ্যাকচুয়ালি প্রশ্ন আসে। হুম। উনাকে উনি যে উনি এই সমস্ত উপদেষ্টারা যখন আমাদের স্বাভাবিক জীবনে আসবেন, তখন মানুষ তাদের সাথে কি আচরণ করে সেটাই প্রুফ করবে যে তারা তাদের দায়িত্ব ঠিক মতো পালন করেছে কিনা।